আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রোকন। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আজকে আসলে একেবারে বেসিক নিয়ে আলোচনা করব না, একেবারে যে ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ ব্লা 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 ওগুলোর তো আর দরকার হয় না। আসলে যেগুলো আর কি ক্রাইং নিডেড, জরুরি প্রয়োজন, যেগুলো আসলে আমাদের পরীক্ষায় আসে, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তোমরা যারা লাস্ট ক্লাস করছো, আমার না আমাদের কোচিংয়ের, তো এখন কি স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে? লাইভ ক্লাসে এইরকমই আসে? গাজীপুরের চোরের খুব আনাগোনা। আজকে সকালে একটা নিউজ দেখলাম, ছোট ভাইয়ের মোবাইল নিয়ে গেছে। আর বেশি ওয়েট করা মনে হয় ঠিক হবে না, 7 মিনিট হয়ে গেছে, তাই না? তো সুতরাং শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, যে আসে আসুক, না আসে না আসুক, যারা আসছো তারাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? তো শুরু করলাম। হ্যাঁ, এবার দেখো আমরা আজকে আসলে কী নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। কারণ স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করছি। 1 নম্বর সিম্পল, 2 নম্বরে কম্পাউন্ড, 3 নম্বরে কমপ্লেক্স। এখন নাম্বারিংটা আসলে কি? নাম্বারিংটা হচ্ছে তোমাদের বোঝার জন্য। নাম্বারিং বলতে কিছু নাই, 3 ভাবে ভাগ করা হয়েছে। এখন তুমি কোনোটা আগেও নিতে পারো, কোনোটা পরে নিতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। আসলে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটাই প্রথম। তাহলে কি কি ভাগে ভাগ করা হয়েছে? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এখন তাহলে তোমাদের একটা ছোট্ট একটা, একটু জোরে ভাই, আচ্ছা থ্যাঙ্কস। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? ডু ইউ হিয়ার মি ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি? আর এস রিপন সরকার, থ্যাঙ্কস রিপন সরকার। আচ্ছা, এবার দেখো তাহলে আসলে সেন্টেন্সকে যে 3 ভাগে ভাগ করেছি, কী কী বললাম জানো? গঠন অনুসারে, এটা মাথায় রাখতে হবে। সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে গঠন অনুসারে, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এখন আমাদের আসলে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, কিভাবে আমরা বুঝবো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স? হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা, দেখো একটা সেন্টেন্স যদি আমরা দেখি, যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কীভাবে এটা আর কি আইডেন্টিফাই করব? আইডেন্টিফাই করার জন্য আমাদের কিছু রুলস আছে। যেমন ধরো সিম্পল সেন্টেন্স চেনার সহজ কিছু উপায় আছে। যেমন ধরো সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে। একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট প্লাস একটা FINIT ফিনিট ভার্ব। একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে, এর বেশি থাকবে না, এটা মাথায় রাখবে সবসময়। একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে। তার আমরা মোটামুটি সচরাচর যেই সেন্টেন্সগুলো লিখি, ওগুলো সব কিন্তু সিম্পল সেন্টেন্স, তাই না? যেমন মনে করো যদি লিখি আই গো টু স্কুল, সে, এটা কি কোন সেন্টেন্স বলো তো? এই সেন্টেন্সে সাবজেক্ট কয়টা আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফিনিট ভার্ব আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর একটা ফিনিট ভার্ব থাকে, তাহলে সেন্টেন্সটা অবশ্যই কি হবে? সিম্পল সেন্টেন্স হবে। শেষ। আরও আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা দেখব, ঠিক আছে কি? আচ্ছা, এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কি? সেন্টেন্সে ক্লোজ থাকবে অনেকগুলো, একাধিক ক্লোজ থাকতে পারে। ক্লোজ বলতে বোঝায় ক্লোজ নিজেই একটা সেন্টেন্স হতে পারে, ক্লোজ নিজেই একটা স্বাধীন সেন্টেন্স হতে পারে। কিন্তু যখন অনেকগুলো স্বাধীন সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যখন তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কি? সংযোগকারী অব্যয়। যেমন ধরো দুইটা কাজ একত্রে বোঝায়। যেমন ধরো আমি বাড়ি যাই এবং রহিম কাজ করে, বা ধরো আমি ভাত খাই, তুমি পড়তেছো, কিংবা আমি শিখাচ্ছি, তুমি শিখতেছো। এই যে দুইটা, প্রত্যেকটা বার কিন্তু আমি দুইটা সেন্টেন্স বলছি। এখন অনেকগুলো থাকতে পারে, দুইটাও থাকতে পারে, কিন্তু দুইটার কম না, অনেকগুলো, অ্যাটলিস্ট 2। যদি অনেকগুলো ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কি অনেকগুলো স্বাধীন সেন্টেন্স যদি একত্রে বসে, পাশাপাশি বসে এবং
এর মাঝখানে দুইটা সেন্টেন্সের মাঝখানে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন মানে সংযোগকারী আমরা অব্যয় ব্যবহার করি। যেমন ধরো কি কি আছে, অ্যান্ড হতে পারে, অ্যান্ড, অর, বাট, নর, নাইদার, আইদার, অনেক কিছুই হতে পারে। এগুলো যদি দ্বারা যুক্ত হয় তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তোমাদের যদি ধারণা ক্লিয়ার না হয় আমি একটু পরে ক্লিয়ার করতেছি, এখন একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে, অনেকগুলো ক্লোজ হবে। আর প্রত্যেকটা ক্লোজে কি থাকতে পারে, প্রত্যেকটা ক্লোজে একটা সাবজেক্ট থাকতে পারে, একাধিক সাবজেক্ট থাকতে পারে, তারপরে ফিনিট ভার্ব থাকতে পারে, একটা থাকতে পারে বা বেশিও থাকতে পারে। তার মানে কি দেখো, তার মানে কি এই যে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের ফিনিট ভার্ব নিয়ে আলোচনা আসে না, কিংবা সাবজেক্ট নিয়ে আলোচনা আসে না, কারণ একাধিক ক্লোজ থাকবে। আর প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে একটা ফিনিট ভার্ব অবশ্যই থাকবে বা একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, তাই না? তার মানে কি একাধিক ক্লোজ বসবে, একাধিক প্রিন্সিপাল ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বসবে। হ্যাঁ, আচ্ছা, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি, INDEPENDENT ইন্ডিপেন্ডেন্ট CLUAS ক্লোজ বসবে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন সেন্টেন্সের মাঝে বসবে। মানে কি, উভয় সেন্টেন্সের মাঝে বসবে। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? একাধিক ক্লোজ থাকবে আর সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। হ্যাঁ, মানে কোনোটার সাথে কোনোটার মানে এমন না যে একটা না হলে আরেকটা কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, দুইটা বা থাকুক। কিংবা যেমন ধরো যদি বলি, একটা উদাহরণ দেই তোমাদের, I saw a bird and it was flying. I saw a bird, আমি একটা পাখি দেখেছি। ভাইয়া, ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব কি মনে থাকে না? সহজে মনে থাকার জন্য কিছু বলবেন? মাহবুব সোহান, ধন্যবাদ ভাই। বলছো ফিনিট ভার্ব অর্থ কি এটা জানো তো? সমাপিকা ক্রিয়া। আর নন ফিনিট মানে কি? অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি কোনো ভার্ব মানে পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ কাজটা সম্পূর্ণ বোঝায়, তখন সেটা সমাপিকা ক্রিয়া। আর যদি অসম্পূর্ণ বোঝায় তখন সেটা অসমাপিকা ক্রিয়া বা নন ফিনিট ভার্ব। হ্যাঁ, তারপরও এটা নিয়ে আমি তোমাদের বিস্তর ধারণা দেব। তো এই টপিকটার মধ্যে যদি আমি এগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমার মানে এই টপিকটা হারাই দেবে, ঠিক আছে? তো আগে এইটা নিয়ে একটু কথা বলি, ওটা নিয়ে আবার তোমাদের ভাই লেখাগুলো একটু বড় করলে ভালো হয়। ধন্যবাদ, অবশ্যই বড় করব। আর তাহলে এইটা নিয়ে আপাতত একটু কথা বলি। হ্যাঁ, কারণ একটার ভিতর ঢুকলে আর একটার ভিতর হারাই দেবে, কারণ ইংরেজি হচ্ছে তোমার রিলেটেড। যেমন ধরো এই একটা সেন্টেন্স লেখলে এখান থেকে তুমি টেন্স, সেন্টেন্স, তারপর ন্যারেশন, মানে এভরিথিং, ভয়েস, তুমি যা ইচ্ছে সেটাই দিতে পারো, মানে হারাইও যাইতে পারে। মানে আমার কথাবার্তা আমি ভুলেও যাইতে পারি, যেগুলো আজকে বলতে চাইছি তোমাদের, এগুলো আর কি আমার মনে হয় যে আজকে তোমাদের বলা ইম্পর্টেন্ট। তো এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে কি, দেখো এখানে দুইটা স্বাধীন বাক্য বসছে, তাই না? আচ্ছা, তার মানে কি বুঝলাম যে আমাদের তাহলে কি বসবে, অনেকগুলো বাক্য বসবে। বাক্য না তো এগুলো, হ্যাঁ, যেমন ধর আইস হয় বাট, এটা কিন্তু একটা বাক্য হয়। তার মানে কি এগুলো এখন এক একটা ক্লোজ। তার মানে কি একাধিক প্রিন্সিপাল ক্লোজ বসবে। তার মানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে একাধিক প্রিন্সিপাল ক্লোজ বসবে, ঠিক আছে কি? আচ্ছা, এবার আসি যদি আমরা কমপ্লেক্স একটু তো জটিল বিষয়, তাই না ভাইয়া? ইন্ডিপেন্ডেন্ট কুলস না, হ্যাঁ, ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ অবশ্যই এক। এমডি শাকিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ এক। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন ক্লোজ, আর প্রিন্সিপাল মানে কি প্রধান ক্লোজ। প্রধান ক্লোজ কখন হয়? যখন সেটা স্বাধীন হয়, তখন সেটা প্রধান হইতে পারে, ঠিক আছে কি? আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ না। আচ্ছা, এবার দেখি আমরা নেক্সট অন কমপ্লেক্স মানে একটু জটিল, সেটা তো তোমরা নিজেরাই বুঝতেছো, তারপর জটিলটা আমি একটু সহজ করি। হ্যাঁ, দেখো এখানে কি হবে, একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এখানে কথাই কি, একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে,
এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। সাবঅর্ডিনেট মানে কি নন প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরো একটার জন্য আরেকটা হয়েছে, তাই না? যদি এরকম কোনো কিছু বোঝায়, মনে করো যে ধরো যদি বলি যে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আগে তোমার সেন্টেন্সটা দিয়েই বোঝাই। হ্যাঁ, মনে করো আই ঠিক করি, আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। এখানে কিন্তু দেখো এই সেন্টেন্সে কিন্তু এটাও কিন্তু একটা সেন্টেন্স, দুইটা মিলে, তার মানে এখানে কিন্তু দুইটা ক্লোজ আছে। এই যে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। এখন দেখো এই সেন্টেন্স দ্বারা তুমি কি বুঝতে পারো? দেখো এখানে যে আই স এ বার্ড, আমি একটা পাখি দেখছি, এটা কিন্তু একটা স্বাধীন ক্লোজ। কিন্তু হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ মানে যেইটা উড়তেছিল, এরকম বুঝাইছে যে আমি একটা পাখি দেখছি যেটা উড়তেছিল, তাই না? এখন দেখো যেইটা উড়তেছিল বলতে কি বোঝায়? যেটা উড়তেছিল কি? আমি একটা পাখি দেখছি যেইটা উড়তেছিল। এখন আমি একটি পাখি দেখছি, এই ক্লোজটা ছাড়া যেইটা উড়তেছিল এই ক্লোজটার কোনো কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে নিতে পারে না, মানে বুঝায় না আসলে এই সেন্টেন্সের দ্বারা কি বোঝানো হচ্ছে। হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ ওয়াজ ফ্লাইং কি? হোয়াট ইজ হুইচ ওয়াজ ফ্লাইং, তাই না? তো আসলে এটাকে বলা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বলতে বোঝায় যে যেই সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে। মাস্ট বি, ইউ হ্যাভ টু রিমাইন্ড দ্যাট এ সিঙ্গেল প্রিন্সিপাল ক্লোজ ইজ ইনক্লুডেড ইন কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকতে পারবে, বেশিও না কমও না, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এবং সাবঅর্ডিনেট ক্লোজে একটা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে না, CLUASE, একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। আর কি? একাধিক, হ্যাঁ, একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখনো মনে হয় যে ক্লিয়ার না, তো আমি একটু ক্লিয়ার করব। হ্যাঁ, আমার কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা, এবার দেখো। তাহলে কি একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এবার আমি একটা গল্প বলি, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে তোমার মনে হয় না যে আর এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সম্পর্কে তোমার কোনো সমস্যা হবে, বা মনে হবে যে তোমার কোনো সমস্যা আছে? এরকম কোনো সমস্যাই থাকবে না ভাইয়া। ক্লোজটা ক্লিয়ার, তাই সমস্যা। হ্যাঁ, ক্লোজটা ক্লিয়ার না, তাই সমস্যা আছে। ক্লোজটা বলতে বোঝায় যে ভাইয়া এমন একটা অংশ যেটা নিজেই একটা সেন্টেন্স হতে পারে মোস্ট অফ দ্য টাইম। যেমন ধরো প্রিন্সিপাল ক্লোজ নিজেই কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজগুলো কিন্তু সেন্টেন্স হতে পারে না, কারণ এটার পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে কি? আচ্ছা, এবার তাহলে একটা গল্প শোনো। হ্যাঁ, গল্পটা শুনলে তোমাদের সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড শেষ হয়ে যাবে। তাহলে গল্পটা হচ্ছে কি, একটা লোক, মনে করো মিস্টার এক্স। হ্যাঁ, মিস্টার এক্স তার পড়াশোনা শেষ করে, সে মোটামুটি খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তো সে করলো কি, নিজে একটা কোম্পানি শুরু করলো, অর্থাৎ মনে করো যে নিজে ছোট একটা কোম্পানি দেওয়া শুরু করলো। নিজে একটা কোম্পানি স্টার্ট করলো, বিজনেস স্টার্ট করলো। হ্যাঁ, এবং কোম্পানির নাম দিল যে তোমার হচ্ছে কি, কোম্পানির নাম ধরো মেসার্স সিম্পল এন্টারপ্রাইজ, ENTERPRISE, মেসার্স সিম্পল এন্টারপ্রাইজ। হ্যাঁ, আচ্ছা, এবার কি করলো, মিস্টার এক্স জানতে পারলো যে তার শহরেই এবং তার পাশেই মোটামুটি কাছে আর একটা দোকানদার আছে। উনি খুব মানে সুনামের সহিত এই মিস্টার এক্সের কোম্পানিতে যেই সব প্রোডাক্ট যে মানে প্রডিউস হয়, ওই সেম প্রোডাক্টগুলোই প্রডিউস করে আরেকটা কোম্পানি আছে। উনি খুব মোটামুটি সুনামের সহিত কাজ করতেছে। উনি হচ্ছে ধরো, ওনার নাম দিলাম মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই এর কোম্পানি। হ্যাঁ, মিস্টার ওয়াই এর কোম্পানি
সুনামের সহিত ওই প্রোডাক্টগুলোই উৎপাদন করতেছে এবং খুব ভালোভাবেই বিজনেসটা চলতেছে তার। এখন মিস্টার এক্স চিন্তা করলো যে আমি যদি শুধুমাত্র নিজের এই একটা কোম্পানি দিয়ে আমি যদি ধরো মনে করো আমি নিজের মতো চলি, আর ও যদি স্বাধীনভাবে সবাই যদি স্বাধীনভাবে বিক্রি করে, তাহলে দেখা যাচ্ছে যে মিস্টার এক্সের অত বেশি লাভ হচ্ছে না। কিন্তু মিস্টার এক্স যদি কোয়ালিশন করে, যে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই একই কোম্পানির কি দিয়ে মনে করো দুইজনে শেয়ার নিবে, যে তোমার কোম্পানি এবং আমার কোম্পানির যে কোনো সময় আমরা যদি চাই তাহলে ডিভাইডেশন আমরা করতে পারবো এবং আমরা একত্রেও বিজনেস করতে পারবো। তাই একত্রে বিজনেস করলে তাহলে আমাদের 50-50 শেয়ার থাকবে, যে তোমার যতটুকু লাভ হবে বা প্রফিট হবে অর্ধেক তুমি নিবা, অর্ধেক আমি নিব, এবং আমরা চাইলে আমরা কোম্পানি আলাদা করেও ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার মিস্টার এক্স আর মিস্টার ওয়াই তারা দুজনে মিলে এখন তাদের কোম্পানি মানে এখন একটা কোম্পানি করছে, দুটো কোম্পানিকে একটা কোম্পানিতে রূপান্তর করছে। কোম্পানিটার নাম দিল MS কম্পাউন্ড এন্টারপ্রাইজ, ঠিক আছে। তাদের ব্যবসা খুব ভালোভাবেই চলতেছে। তারপর তারা দেখলো কি যে তাদের দেশে খুব বিখ্যাত একজন ব্যবসায়ী ছিল, মিস্টার জেড খুব বিখ্যাত একজন ব্যবসায়ী ছিল, এবং তিনি অত্র অঞ্চলে সবচেয়ে বেশি প্রফিট করছে এবং খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তিনিও। কিন্তু যে কোনো কারণে তার ব্যবসায় ধস নামছে এবং তিনি আর কি বর্তমানে পথে বসার উপক্রম। তো মিস্টার এক্স যেহেতু মনে করো যে দুর্বিসন্ধি লোক, মোটামুটি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, উনি করলো কি যে মিস্টার জেডের সাথে সাক্ষাৎ করার পর বলল যে ভাই মিস্টার জেড, তুমি তো তোমার কোম্পানি তো মোটামুটি প্রায় দেউলিয়া, তো তুমি চাইলে আমার কোম্পানির একবারে চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে একেবারে তুমি অনেক বড় কর্মকর্তা হিসেবে তুমি জয়েন করতে পারো, কিন্তু তুমি আমার কোম্পানির শেয়ারের কোনো অংশে থাকবা না, তুমি শুধু আমার বেতনভুক্ত কর্মকর্তা থাকবা। যে দেখলো যে আসলে আমার তো কিছু করার নাই, আমি তো প্রায় দেউলিয়া, তো এত বড় অফারটা আমি কীভাবে মিস করি। তো এরপর কি করলো মিস্টার জেড মিস্টার এক্সের ফার্মে যোগদান করলো, আর মিস্টার এক্স করলো কি মিস্টার ওয়াই এর সাথে তোমার তার ব্যবসা বন্ধ করে দিল, মানে তারা কি একত্রে ব্যবসা করবে না। তারা কি করলো যে মিস্টার এক্স যে মিস্টার ওয়াই থেকে আলাদা হয়ে নিজের ব্যবসা নিজে শুরু করলো, আর মিস্টার জেডকে তার কোম্পানিতে কি রাখলো, তার কোম্পানিতে তিনি আর কি ধরো যে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রাখলো। তারপর মিস্টার এক্স তার কোম্পানির নাম দিল মেসার্স কমপ্লেক্স এন্টারপ্রাইজ। মানে আমার কথা থেকে তোমরা কিছুটা বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে যে যখন দেখো মিস্টার এক্স যে কোনো কাজই করতে পারতো, তখন তার মানে একক ব্যবসা ছিল, তাই না? তার মানে কি এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ। যখন সিম্পল সেন্টেন্সে যে যা থাকবে তাই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, একটাই থাকবে এবং সেটাই প্রিন্সিপাল ক্লোজ। এবার দেখো মিস্টার এক্স আর মিস্টার ওয়াই যখন একটা কোম্পানি করলো, তখন দেখো তারাও কিন্তু কম্পাউন্ড মানে যৌথ, কিন্তু দুইজনেরই কিন্তু ক্ষমতা সমান। ইচ্ছা করলে তোমার থাকতে পারবে একত্রে, ইচ্ছা করলে দুজনেই বেরিয়ে আসতে পারবে। তো তখন দেখো সবাই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ কম্পাউন্ড সেন্টেন্স। এবার কমপ্লেক্সে আসি। কমপ্লেক্সে কিন্তু মিস্টার এক্স প্রধান, মিস্টার জেড হচ্ছে কি মিস্টার এক্সের সহকারী বা অফিসের একজন কর্মকর্তা, তাই না? তো এখন সেটা হচ্ছে মিস্টার এক্সের যতগুলো কাজ করতে পারবে মিস্টার এক্স সবগুলোই কি প্রিন্সিপাল ক্লোজ, আর মিস্টার জেড যা করবে মিস্টার এক্সের ভাইয়া হিসেবে করবে। তাহলে মিস্টার জেড যা করবে তা হচ্ছে কি মিস্টার জেড যা করবে তা এক্স এর তো থাকতেই হবে। তখন মিস্টার জেড কি হয়ে যাবে, তখন সে হয়ে যাবে মানে করো সাবঅর্ডিনেট ক্লোজ, আর মিস্টার এক্স হবে কি প্রিন্সিপাল ক্লোজ। আমার গল্পটা থেকে তোমরা কি কিছু বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, ক্লোজ নিয়ে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই ক্লোজ নিয়ে একটু বলবো, অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি ক্লোজ নিয়ে একটু বলবো একটু পরে। হ্যাঁ, না সব হারাই যাবে কিন্তু, ঠিক আছে কি? আচ্ছা এবার দেখো তাহলে আমরা এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝছি ভাই। আচ্ছা ধন্যবাদ। তাহলে দেখো আমরা কিছু শর্টকাট নিয়ম মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারচেঞ্জ করতে পারবো খুব সহজে। এবার দেখো তাহলে কিভাবে, এবার খুব পড়াশোনায় মনোযোগ দেওয়া, তখন তো গল্প হইলো তাই না? এবার পড়াশোনা দেখো, মনে করো সিম্পল সেন্টেন্সে, হ্যাঁ SIMPLE সিম্পল সেন্টেন্সে যদি
টু ডট ডট টু থাকে। সিম্পল সেন্টেন্সে মনে করো আছে টু ডট ডট টু, কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ সিম্পল সেন্টেন্স কি থাকে? যদি টু ডট ডট টু থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে বলো তো? কমপ্লেক্স সেন্টেন্সে এটার যখন আমরা চেঞ্জ করব তখন কি থাকবে? সো ডট 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 দ্যাট। এইটুকু একটু মুখস্থ করতে হবে, এগুলো কিওয়ার্ডের মতো, ঠিক আছে? তাহলে দেখবে কি তোমার পড়া শেষ। এরপর দেখো কম্পাউন্ডে যাই, POUND, কম্পাউন্ডে যাই। হ্যাঁ এবার দেখো কম্পাউন্ডে কি হবে? VERY, ভেরি ডট 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 অ্যান্ড অথবা সো। আচ্ছা মনে করো অ্যান্ডি দিলাম। হ্যাঁ কম্পাউন্ড কি দেখা যায়? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবই দেখা যাচ্ছে। সুন্দর, ধন্যবাদ। এবার দেখো তাহলে কি বুঝলা? সিম্পল সেন্টেন্স যদি টু ডট ডট টু থাকে তাহলে কি কমপ্লেক্স কি হবে? সো ডট 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 দ্যাট। তাহলে কম্পাউন্ডে কী হবে? ভেরি ডট 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 অ্যান্ড। এইটুকু মনে রাখো, আর কিছুই মনে রাখার দরকার নাই। কিংবা কম্পাউন্ডে যদি এটা থাকে তাহলে এই যে কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হবে, বা কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট থাকলে সিম্পল কী হবে? টু ডট ডট টু হবে, তাই না? এখন মনে করো আমি একটা সেন্টেন্স লিখি, কীভাবে আমরা কাজ করব। হ্যাঁ আচ্ছা দেখো, মনে করো একটা সেন্টেন্স লিখি। যদি একটা সেন্টেন্স লিখি, এটা বোঝার জন্য আমি যেগুলো তোমরা পরিচিত ওই সেন্টেন্সগুলোই লিখতেছি। দেখো আসলে বুঝছো কিনা। হি ইজ টু উইক টু ওয়াক। তোমরা তো মুখস্থ করছো তাই না? মুখস্থর কিছু নাই, দেখো কেমনে হয় আসলে, ব্যাপারটা কেমনে হয়, তাই না? এখন দেখো, এখন এটা কি সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড এটা তো আমরা জানি না। জানি? অবশ্যই জানি। কেমনে জানি? এখানে দেখো টু প্লাস ভার্ব কখনো এটা এটা সবসময় তো নন ফিনিট ভার্ব, এটা নিয়ে তো আমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে দেখো টু প্লাস ভার্ব সবসময় নন ফিনিট। আচ্ছা ফিনিট নন ফিনিট নিয়ে একটু পরে আলোচনা করতেছি, আর ক্লোজ নিয়ে। হ্যাঁ এবার দেখো তাহলে এখানে একটাই মাত্র ভার্ব, একটা সাবজেক্ট। তা আমরা সবসময় একবার সহজ বিষয়, একটা যদি সাবজেক্ট থাকে এবং একটা যদি ফিনিট ভার্ব থাকে তখন সেটা কি হবে? সিম্পল সেন্টেন্স। তাহলে এটা সিম্পল সেন্টেন্স, এখানে তোর কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি হবে? সো ডট 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 দ্যাট হবে। তাহলে কমপ্লেক্সে কী হবে? কমপ্লেক্সে কী হবে দেখো তো? একটা প্রিন্সিপাল, একটা কমপ্লেক্স কই, হ্যাঁ একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তার মানে কি কমপক্ষে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, তাই না? এখন এই সেন্টেন্সকে দুইটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আলটিমেটলি দুইটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো কীভাবে রূপান্তর করতে পারি? এই যে দেখো, তাহলে আমাদের এইটুকু যদি জানি যে এটাকে আমরা দুইটা সেন্টেন্সে রূপান্তর করব, তারপর হচ্ছে এখানে আমরা কি সো ডট 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 দ্যাট ইউজ করবো। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি? হি ইজ সো উইক, এই যে একটা সেন্টেন্স হয়ে গেলে দ্যাট এই যে একটা সেন্টেন্স আমরা এই যে কোঅর্ডিনেট কনজাংশন মানে দুইটা সেন্টেন্সকে আলাদা করে ফেলাইলাম। এই যে হি ইজ সো উইক একটা সেন্টেন্স হয়ে গেল, এখন আরেকটা সেন্টেন্স দরকার, তাই না? তাহলে কি লাগানো যায়? হি কান্ট ওয়াক। দেখো দুইটা সেন্টেন্স হয়ে গেল কিনা? সে হাঁটতে পারে না, এটা কিন্তু একটা সেন্টেন্স। কিন্তু হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে, সে এতই দুর্বল কি? এত দুর্বল কি? হি কান্ট উইক, সে হাঁটতে পারে না। ওয়াক, সরি, হি কান্ট ওয়াক, সে হাঁটতেই পারে না, এতই দুর্বল, তাই না? দেখো দুইটা সেন্টেন্স হয়ে গেল। তার মানে কি তোমাদের আসলে সো ডট 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 দ্যাট, এখান থেকে কমপ্লেক্স এটা হবে, এটা মাথায় রাখতে হবে, তাই না? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কেমনে হলো? হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে কী হলো? হি, এখন দেখো দুইটা সেন্টেন্স আমরা কীভাবে বানাইতে পারি? প্রথমটা দিয়ে একটা সেন্টেন্স বানাও, পরটা দিয়ে একটা সেন্টেন্স বানাও। তাহলে দুইটা সেন্টেন্স অবশ্যই কমপ্লেক্সে কী হবে? দেখো এখানে আমরা হি ক্যান নট কেন দিলাম, তাই না? এবার দেখো হি ক্যান নট কেন দিছি, এটার কারণ হচ্ছে কি, এখানে দেখো আমাদের কমপ্লেক্সে কী হবে? কমপ্লেক্সে একাধিক ক্লোজ থাকবে, তাহলে প্রত্যেকটা ক্লোজে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তাই না? এবার দেখো যদি তাই হয় তাহলে সাবজেক্ট দরকার আমাদের, দিলাম সাবজেক্ট, তারপরে কী বুঝাইছে? সে হাঁটতে পারে না সেটা বুঝে, তাহলে কান্ট দিতে হবেই তো, তাই না? কান্ট ওয়াক, দ্যাটস ইট। আর হি ইজ সো উইক, এখানে একটা এই ক্লোজটা নিয়ে নিলাম আমরা, তাই না? এবার দেখো এটা যদি আমরা কম্পাউন্ড করি, তাই না? আচ্ছা তাহলে কম্পাউন্ড করলে তাও কী হবে? দুইটা সাবজেক্ট হবে, দুইটা ভার্ব হবে, অনেক কিছুই হতে পারে, মাঝখানে অ্যান্ড হবে, তাই না? এক ভেরি হবে, তাই না? এখানে তাহলে সোয়ের পূর্বে ভেরি লাগবে, তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক, মুভ দাও, তাই না? ওয়াক আছে যখন ওয়াকই দিলাম। এবার তাহলে দেখো বুঝো কিনা, এই একটা ক্লোজ আর এই একটা ক্লোজ, মাঝখানে অ্যান্ড হয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? হ্যাঁ, তার মানে এইভাবে আমাদের চেঞ্জ হয়। মনে করো এই সেন্টেন্সটা আছে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক,
তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্সই করি তাহলে কি হবে, দেখো ভেরি ডট ডট এন্ড কিসে থাকে, যদি ভেরি ডট ডট এন্ড থাকে, ভেরি ডট ডট এন্ড থাকে তাহলে কি হবে কমপ্লেক্সে, সো ডট 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 কী হবে দ্যাট। তাহলে কি হবে, এই যে দেখো এই শুধু একটু চেঞ্জ করে দাও, দেখো সেম সেন্টেন্স আসে। আর এটাকে যদি আমি আবার সিম্পলি নিয়ে যাই তাহলে কি হবে, টু ডট ডট টু হবে। তাহলে দেখো এই সোয়ের পরিবর্তে টু দাও, ডট ডট টু দাও, তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্ট একটা হবে, তার মানে এই যে সাবজেক্টটা হবে না, আর সাবজেক্ট যদি না হয় তাহলে ভার্বটা তো এই যে আসেই তো, টু ওয়াক। একেবারেই কত সহজে আমরা শিখতে পারছি, তাই না? তুমি শুধু কিওয়ার্ডগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে কি? আচ্ছা, এই একটা কিওয়ার্ড গেলো না, এরপরে আবার একটা কিওয়ার্ড দেখি আমরা, মোটামুটি সহজ আছে, একটু বোঝার চেষ্টা করো কতটুকু দেখা যায়। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যদি এরকম থাকে সিম্পল সেন্টেন্স, ইন স্পাইট অফ কিংবা ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থেকে, তাহলে কমপ্লেক্সে কী হবে বলো তো, কমপ্লেক্সে কী হবে, দেও অথবা অলদো, দো অথবা অলদো হবে, দো অথবা অলদো হবে। আর কম্পাউন্ডে কী হবে, শুধুমাত্র বাট হবে, এইটুকু মনে রাখো, এইটুকু হচ্ছে কিওয়ার্ড, বুঝছো? এইগুলো যদি বোঝো তাহলে তোমার সেন্টেন্স শেষ, শুধুমাত্র এইটুকু দেখো, হ্যাঁ? আচ্ছা, তাহলে কী হবে, এটুকু মনে রাখো যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যদি থাকে তাহলে কমপ্লেক্সে কী হবে, দো অথবা অলদো, আর কম্পাউন্ডে কী হবে, বাট হবে, এটুকু মনে রাখো। এরপর দেখো কেমনে হয় সেটা তোমার চিন্তা করার দরকার নেই, সেটা প্রশ্ন চিন্তা করবে, তুমি উত্তর দেবে শুধু, তাই না? এবার দেখো এটা সেন্টেন্স যদি লিখি, in spite of his poverty he is honest, যদিও তিনি গরিব তিনি সৎ, তাই না? তার মানে দেখো এখানেই, এখন দেখো এখানে ফিনিট ভার্বকে ইজ শুধুমাত্র, তাই না? আচ্ছা, তার মানে এটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট, তাই না? আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, এটাকে কমপ্লেক্স করতে চাইলে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দো অথবা অলদো দিতে হবে, তাই না? তাহলে দাও, দো দিলাম। এবার দেখো দো দেওয়ার পর এখন দেখো এখানে সাবজেক্ট কয়টা হবে ভাই, কমপ্লেক্স সেন্টেন্সে অন্তত দুইটা ক্লোজ হবে, দুইটা ক্লোজ হলে দুইটা সাবজেক্ট লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সাবজেক্টকে হি দাও, হি, তারপর কি বুঝাইছে, হি ইজ পুর, তাই না? পোভার্টি, তাহলে পুর বুঝাইছে না, দো হি ইজ পুর। তারপর কি, এটা দেখো সেম আছে, হি ইজ, কারণ এটা প্রিন্সিপাল ক্লোজ না, হি ইজ অনেস্ট। আবার দেখো কম্পাউন্ডে কি আসবে, বাট আসবে, তাই না? তাহলে দেখো বাট আসবে তো মাঝখানে, তাহলে দুইটা ক্লোজের মাঝখানে শুধু বাট আসবে, তাই না? হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। দেখো বোঝো কিনা? তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে কি, যদি তোমার সাবজেক্ট একই হয়, সাবজেক্ট যদি একই হয়, দুই পাশেই যদি তোমার সাবজেক্ট একই হয় কম্পাউন্ড সেন্টেন্সে, শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, যদি সাবজেক্ট একই হয় তাহলে আমরা কি করতে পারি জানো, সাবজেক্টটাকে ইউজ নাও করতে পারি। আমি যদি এভাবে লিখতাম যে হি ইজ পুর বাট অনেস্ট, এটাও কিন্তু সঠিক বাক্য। আবার যদি লিখি হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এটাও কিন্তু সঠিক বাক্য, ঠিক আছে? যদি সাবজেক্ট একই থাকে তাহলে সাবজেক্ট লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা, এরপর আমি আরেকটা রুলে চলে যাই। দেখো দুই থাকে কি, সিম্পল, দুই থাকে কি, বাই প্লাস জিরান থাকে, হ্যাঁ, যদি কি থাকে, বাই প্লাস জিরান থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে কমপ্লেক্সে কি হবে, কমপ্লেক্সে হবে তোমার হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, এ এফ এফ আই আর এম এ টি আই ভি,
ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে, এটুকু মনে রাখো। কীভাবে হবে আমি এটা দেখাচ্ছি, হ্যাঁ। সরি, সিম্পলে কি থাকে, বাই প্লাস জিরান্ড যদি থাকে তাহলে কমপ্লেক্সে কি হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, এবং কম্পাউন্ডে কি হবে বলো তো, ইম্পারেটিভ, তাই না? IMPERATIV, ইম্পারেটিভ প্লাস কি হবে, অ্যান্ড হবে, ইম্পারেটিভ প্লাস অ্যান্ড। কেমনে হয় সেটা আমরা দেখাচ্ছি, তুমি দেখলেই বুঝবা। তাহলে শুধু এটুকু মনে রাখো যে বাই প্লাস জিরান্ড যদি হয় তাহলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ আর ইম্পারেটিভ প্লাস অ্যান্ড, দ্যাটস ইট। আচ্ছা, এবার আমি একটা সেন্টেন্স লিখি, বাই রিডিং attentively you will got do it. By reading attentively you will got do it. তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে কি খাবা, ডুয়েটে তুমি পেতে পারো। ইউ উইল গট ডু ইট, তুমি ডুয়েট পাবে যদি তুমি মনোযোগ সহিত পড়াশোনা করো, তাই না? আচ্ছা, এবার দেখো তাহলে কি হবে, ইফ অ্যাফার্মেটিভ যুক্ত বাক্য হবে, তাই না? দেখো প্রিন্সিপাল ক্লোজ কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এখানে এটা হচ্ছে কি, বাই রিডিং অ্যাটেন্টিভলি, এটা কিন্তু আমাদের একটা ফ্রেজের মতো হয়েছে, তাই না? এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কিছুই নাই। আচ্ছা, তাহলে এটাই আমাদের ক্লোজ। তাহলে সিম্পল সেন্টেন্সে যেটা থাকে এটাই তো প্রিন্সিপাল ক্লোজ, তাই না? কারণ সিম্পল ওই যে মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই মিলে কী হয়েছিল, কম্পাউন্ড হয়েছিল, তাও তো কি স্বাধীন সবাই, তাই না? দেখেন তো মিস্টার এক্স শুধুমাত্র, সে তো সম্পূর্ণই স্বাধীন। আচ্ছা, এবার দেখো তাহলে কি হবে, স্বাধীন বাক্য তো স্বাধীনই থাকবে। তাহলে এই কমপ্লেক্সে কী দরকার, একটা পরাধীন বাক্য দরকার, সাবঅর্ডিনেটিং ক্লোজ দরকার। প্রিন্সিপাল ক্লোজ তো আছে, এখন একটা সাবঅর্ডিনেট ক্লোজ দরকার। আচ্ছা, কি বুঝাইছে? তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা কী হবে, ইফ প্লাস অ্যাফার্মেটিভ দাও, ইফ দাও আগে, দিলাম ইফ, তারপরে অ্যাফার্মেটিভ দাও। তাহলে সাবজেক্ট লাগবে অবশ্যই, কারণ কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট লাগবে না? হ্যাঁ, ইফ ইউ, তারপর কী দেওয়া যায়, কী করো তুমি, রিড। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, আর এটা তো নোসি, তাহলে কী হবে, ইউ উইল গট ডু ইট। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গট ডু ইট। এবার দেখো তাহলে কম্পাউন্ডে কী হবে, ইম্পারেটিভ, তাহলে এটা ইম্পারেটিভ করো। ইম্পারেটিভ করলে কী হবে, ইম্পারেটিভ করলে কী হয়, ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে সাবজেক্ট ইফ সবই বাদ, তাহলে কী হবে, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল গট ডু ইট। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, একবারে খুব ইজি নিয়ম। দেখো তো বুঝছো কি না? আচ্ছা, এই সবগুলোই এখন একই রকম, ঠিক আছে কি? আচ্ছা দেখো কেমন একই রকম, হ্যাঁ এরকম আরেকটা দেখো, সিম্পলে যদি কি থাকে বলতে পারো, সিম্পলে যদি থাকে তোমার হচ্ছে উইদাউট প্লাস দিনের, এতক্ষণ করছি কি বাই প্লাস দিনের, এবার করি একটু ভিন্ন, উইদাউট প্লাস GERUND, উইদাউট প্লাস দিনের। তাহলে কমপ্লেক্সে কী হবে বলো তো, একই রকম, একটুখানি চেঞ্জ, হ্যাঁ, ই প্লাস NEGATIV, ই প্লাস নেগেটিভ হবে, এটুকু মাথায় রাখো, কেমনি হয় আমরা দেখছি, ঠিক আছে কি? আচ্ছা, ই প্লাস নেগেটিভ হবে, আর কম্পাউন্ডে কী হবে, সেম আগের মতো ইম্পারেটিভ না, IMPERATIV ইম্পারেটিভ প্লাস এখানে হবে কি, বাট, এটা মাথায়, সরি অর হবে, এটা মাথায় রাখতে হবে, কি হবে, অর, ইম্পারেটিভ প্লাস অর। এটুকু যদি বলতো তাহলে মোটামুটি এটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, তো কনজাংশন তাই না ভাইয়া, ইফ তো কনজাংশন তাই না, ইফ যদি, যদি তুমি কাজটা করো, হ্যাঁ অবশ্যই কনজাংশন। তবে কনজাংশনের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, তুমি একটু পার্টস অফ স্পিচ ভালো করে পড়বা তাহলেই বুঝবা। হ্যাঁ ইফ কনজাংশন, কিন্তু কনজাংশন প্রচুর কনজাংশন আছে, দ্যাট কনজাংশন, তারপরে দেও কনজাংশন, হোয়াইল কনজাংশন, হু কনজাংশন, আবার হু কিন্তু আবার তোমার ইউ হয়, মানে প্রোনাউনও হয়, মানে একটা ওয়ার্ড যে কতভাবে কখন ব্যবহৃত হয় যা বলার মতো না, ঠিক আছে কি? হ্যাঁ আচ্ছা, এবার দেখো তাহলে ভাইয়া, তাহলে কি হইলো, উইদাউট প্লাস জিরান থাকলে ইফ প্লাস নেগেটিভ হবে আর ইম্পারেটিভ প্লাস অর হবে, এইটুকু মনে রাখো। দেখো আগেরটার মতোই প্রায়, একটুখানি ডিফারেন্স, উইদাউট আছে এই জন্য একটু নেগেটিভ দিলাম, অর দিলাম, ঠিক আছে কি? আর যদি বাই থাকলো তাহলে কি দিলাম, অ্যাফার্মেটিভ দিলাম, অ্যান্ড দিলাম, হ্যাঁ এটুকু মনে রাখো। আচ্ছা এবার দেখো ভাইয়া, তাহলে কি করা যায়, যদি আমি লিখি এই আগের সেন্টেন্সটাই লিখি,
উইদাউট বেশি হয়ে গেছে না, উইদাউট, এই দেখো বাই উইদাউট এর পর কিন্তু মূল ভার্বে কি এই যে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে অবশ্যই দেখবা আইএনজি আসবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই যে বাই উইদাউট, তারপর আছে কি আনটিল, তারপর ফর আছে, হোয়াইল আছে, হোয়াইলের পর এই শব্দের পর যদি ভার্ব বসে তাহলে দেখবা যে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে কি। আচ্ছা, তো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। মনোযোগ না পারলে তুমি কী করবা, ফেল করবা, তাই না। ভেরি সিম্পল কেস, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। দেখো তাহলে কি করতে হবে, ইফ প্লাস নেগেটিভ বাক্য করতে হবে, তাই না। এটা তো আমাদের প্রিন্সিপাল ক্লোজ আছে, তাহলে আমাদের একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ দরকার। আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজ নেই, তাহলে কী নেওয়া যায়, প্রথম দিতে হবে কি ইফ, তারপরে দেখো এখানে একটা ক্লোজ লাগবে, তাহলে সাবজেক্ট লাগবে, তাহলে কি সাবজেক্ট কি ইউই তো, তাই না। ইফ ইউ, তারপর কি নেগেটিভ বাক্য লাগবে, এটুকু দিয়ে নেগেটিভ বাক্য, ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, শেষ। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, তাহলে কি হবে, ইউ উইল ফেল, ইউ উইল ফেল, শেষ। এখন দেখো এখানে কি হবে বলো তো, কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা আসবো তখন দেখো কম্পাউন্ডের মজাটা এইখানেই। কম্পাউন্ডে কী হবে তোমাদের মনে আছে না, অবশ্যই মনে আছে, কী হবে ইম্পারেটিভ প্লাস অর হবে, তাই না। এখন দেখো এটা কি ইম্পারেটিভ করো, ইম্পারেটিভ করলে কী হবে, মূল ভাব থেকে শুরু হবে, তাহলে কী হবে, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। কত সহজ দেখছো, আমার কথা বোঝা যাচ্ছে কিনা দেখো তো। তুমি যদি শুধু কিওয়ার্ডটা জানো তাহলে সেন্টেন্স মেকিং করা তোমার কাছে পানির মতো, একেবারে সিম্পল বিষয়, তাই না। আচ্ছা, আশা করি বুঝছো। এরপর আমি পরেরটাই যাই। এবার দেখো দেখো যদি সিম্পল সেন্টেন্সে কি থাকে, শুধুমাত্র তোমার ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়, হ্যাঁ, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়। এখানে তোমার হচ্ছে উইদাউট, তারপর হচ্ছে বাই, এগুলোর দরকার নাই, শুধু ডাইরেক্ট যদি শুরু হয় তাহলে কী হবে কমপ্লেক্সে, তাহলে কমপ্লেক্সে কী হবে বলো তো, সিন্স অ্যাজ হোয়েন, এগুলো না, এস-আই-এন-সি, সিন্স অ্যাজ হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন হবে। আচ্ছা, আর কম্পাউন্ডে কী হবে, শুধুমাত্র এন্ড হবে, এটুকু মাথায় রাখো। তাহলে কী হবে, যদি ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয় তাহলে কী হবে, সিন্স অ্যাজ হোয়েন হবে, আর কম্পাউন্ডে কী হবে, এন্ড হবে, এটুকু মাথায় রাখো। তারপর কেমনে সেন্টেন্স হয় আর কেমনে তার উত্তর হয় এটা তোমার দেখলেই বুঝবো। দেখি সেন্টেন্স লিখি, গোয়িং হোম I found him ill. I found him ill. বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ পাইলাম, নাকি আমি দেখলাম কি তিনি অসুস্থ। আচ্ছা, এবার দেখো তাহলে এটা সিম্পল সেন্টেন্স তো বোঝাই যাচ্ছে, এখানে কি বুঝাচ্ছে, গোয়িং হোম, তাই না। এটা একটা ফ্রেজের মতো কাজ করছে, এখানে কোনো সাবজেক্ট কিছুই নেই, তাহলে একটা সাবজেক্ট একটা প্রিন্ট করতে থাকলে অবশ্যই সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে গেলে যদি কি থাকে, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয় তাহলে কি হবে, সিন্স অ্যাজ হোয়েন হবে, তাই না। আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটা সময় বুঝে যাই, আমি বাড়ি গেছি তারপর তাকে অসুস্থ দেখছি, তাই না। তো হোয়েন যখন, তাই না। এখন দেখো এখানে আমাদের কি লাগবে, এখানে আমরা একটা সাবজেক্ট লাগবে, তাই না। কমপ্লেক্স সেন্টেন্সে কী লাগবে, এখানে তো এটার মধ্যে প্রিন্সিপাল ক্লোজ আছে, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে হবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে হলে কি সাবজেক্ট লাগবে, আর সাবজেক্ট তো একটাই, তাহলে ওই একটা সাবজেক্ট তুমি হোয়েন আমি কী করছিলাম, আমি বাসায় গেছিলাম, তাই না। তাহলে কী হতে পারে, হোয়েন আই ওয়েন্ট হোম, তাই না। হোয়েন আই ওয়েন্ট হোম, আমি যখন বাসায় গিয়েছিলাম, কারণ এখানে ওয়েন দিচ্ছি কেন বলো তো, কারণ এখানে ফাউন্ড আছে, মাথায় রাখবা যে পরবর্তী ক্লোজের প্রিন্সিপাল ক্লোজের ভার্ব অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লোজের ভার্ব বসবে, ঠিক আছে কি।
রিমাইন্ড প্রিন্সিপাল ক্লোজের ভার্ব অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লোজের ভার্ব বসবে, ঠিক আছে কি? আচ্ছা, এখানে যদি ফাইন্ড থাকতো তাহলে এখানে গো দিতাম, তাই না? আচ্ছা, তার কি হবে? প্রিন্সিপাল ক্লোজটা বসে যাবে নাকি? FOUND আই ফাউন্ড হিম ইল, শেষ। এরপর দেখো আমরা কম্পাউন্ডে গেলে কি হবে? শুধুমাত্র অ্যান্ড হবে। তাহলে দেখো এই হোয়েন মেন এগুলো তো আর থাকবে না। কি হবে? আই ওয়েন্ট হোম অ্যান্ড, এখানে দেখো সাবজেক্ট বললাম যে না হইলেও চলবে, তাই না? তাহলে কি? আই অ্যান্ড ফাউন্ড FOUND ফাউন্ড হিম ইল, তাই না? একবার কত সহজ জিনিস, HOME, ঠিক আছে কি ভাইয়া? সেন্স অ্যাস হোয়েন কি অর্থ অনুযায়ী বসবে? হ্যাঁ, মানে সেন্টেন্সের মানে সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে সেন্টেন্সের মোমেন্ট অনুযায়ী বসবে ভাইয়া। তুমি একটা সেন্টেন্স দেখলে যদি বুঝতে না পারো যে এখানে সেন্স অ্যাস হোয়েনের কোনটা হবে, তাহলে খুবই স্যাডেন্ডেড এভার, ঠিক আছে কি? এটা তোমার সেন্টেন্স দেখলেই বোঝা যায়। দেখো প্রত্যেকটা অবশ্যই বুঝবা, সবাই বুঝবে যে কোন সেন্টেন্সে কী হতে পারে, তাই না? হ্যাঁ, এটা সেন্টেন্সের মোমেন্টাম অনুযায়ী হবে, তাই তো? আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমার ধারণা ঠিক আছে। এবার দেখো যদি আমি আরেকটা নিয়ম করি যে 2+ ভার্ব যদি থাকে, তাই না? 2+ ভার্ব যদি থাকে, কি থাকে? 2+ ভার্ব থাকে, তাহলে কমপ্লেক্স কী হবে বলো তো ভাই? কমপ্লেক্সে অনেক কিছু হবে, তাই না? না, শুধুমাত্র সো দ্যাট হবে। এখানে কিন্তু ডট ডট দিনে একত্রিত, সো দ্যাট, ঠিক আছে কি? আর কম্পাউন্ডে কি হবে? ওয়েন টু ডট 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 সো, এটা মাথায় রাখো যে সিম্পল যদি 2+ ভার্ব থাকে, কমপ্লেক্স কি হবে? সো দ্যাট হবে। আর কম্পাউন্ডে ওয়েন টু ডট 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 সো। এটা দেখো এখন এক মিনিট বললেই বা একবার দেখলেই যে তোমার এটা মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এমন না। এটা নিয়ে তোমাদের একটু চেষ্টা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, মুখস্থ রাখার কৌশল বের করতে হবে। যদি তুমি কিওয়ার্ডগুলো মুখস্থ রাখতে পারো, তোমার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো সহজ আর কিছু নাই ভাই। তোমার একটা বাক্য দরকার, আমি আবারও বলছি, তোমার একটা বাক্য দরকার ভাই। তুমি একটা বাক্য যদি পূর্ণাঙ্গ লিখতে পারো, তোমার যে মানে কিওয়ার্ডগুলো আছে, এই যে কিওয়ার্ডগুলো লাগাই তুমি একটা বাক্য লিখবা, তুমি ফুল মার্কস পাবা। এমন না যে তোমার বাক্য আর আমার বাক্য সবসময় একই হবে। এই যে বললাম যে অনেক সময় সাবজেক্ট দিলে হয় না দিলে হয় না, এখানে যদি আমি আই দিতাম তাও কিন্তু সাবজেক্ট মানে সেন্টেন্স সত্য, আর আই না দিলেও কিন্তু সেন্টেন্স সত্য। কিন্তু তোমার কিওয়ার্ডটা বুঝতে হবে যে এখানে আমাদের আসলে কী ব্যবহার করতে হবে, মানে পরিবর্তনটুকু কী। হ্যাঁ, বাকি সেন্টেন্সটা তুমি তোমার ইচ্ছা মতো সাজাবা, বুঝছো ভাইয়া? তো আমি কিওয়ার্ডগুলো মুখস্থ করার জন্য জোর দেওয়ার। হ্যাঁ ঠিক, শারমিন আক্তার, সো দ্যাট, হ্যাঁ অবশ্যই সো দ্যাট, ডট ডট কিন্তু নাই, সো দ্যাট একত্রে, হ্যাঁ সো দ্যাট হবে। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স যদি আমি লিখি, দেখো আই কেম টু মার্কেট টু বাই সাম বুকস। আই কেম টু মার্কেট টু বাই সাম বুকস। আমি কিছু বই কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, তাই না? এখানে দেখো 2+ ভার্ব আছে, তাই না? টু বাই, তার মানে কি যদি কী থাকে? 2+ ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে কী হবে? সো দ্যাট হবে। আচ্ছা, এখন দুইটা সেন্টেন্স বানাবো। এখানে আমি মার্কেটে গিয়েছিলাম বই কেনার জন্য, তাই না? এখন দেখো দুইটা সেন্টেন্স কিন্তু অটোমেটিক হয়েই যায়, বা দুইটা ক্লোজ, সরি দুইটা সেন্টেন্স না তো, সেন্টেন্স তো একটাই, দুইটা ক্লোজ হবে। কি? আই কেম টু মার্কেট টু বাই সাম বুকস। আমি বই কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, তাহলে আমি মার্কেটে গিয়েছিলাম, আমি বই কিনছিলাম, আমি বই কিনবো এই জন্য মার্কেটে গেছিলাম। সো দ্যাট মানে কি? এজন্য, সো দ্যাট এই জন্য। তার মানে কি? আমি মার্কেটে গিয়েছিলাম এই জন্য আমি বই কিনছিলাম, নাকি না আমি বই কিনছিলাম এই জন্য মার্কেটে গিয়েছিলাম? কোনটা বলো তো? আমি বই কিনছিলাম এই জন্য মার্কেটে গিয়েছিলাম, নাকি আমি মার্কেটে গিয়েছিলাম এই জন্য বই কিনছিলাম? কোনটা হবে? হুইচ ওয়ান ইজ রাইট? এক নম্বরে ধরো দিলাম, দুইটা শুধু অন টু লেখলেই হবে। এক নম্বরে হচ্ছে কি, মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম ছিলাম এই জন্য বই কিনছিলাম, নাকি? হ্যাঁ, এই জন্য বই কিনছিলাম। আর একটা হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে কি, বই কিনবো এই জন্য মার্কেটে গিয়েছিলাম, বই কিনবো এজন্য মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গেছিলাম।
1 2 লেখো, কোনটা সঠিক হতে পারে? সবাই 2 নাম্বার দিয়েছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। এখন দেখো একটা মজার বিষয় কি, এটা দুইটাই সঠিক। আমি যদি বলি আমি মার্কেটে গিয়েছিলাম এই জন্য বই কিনে নিয়ে এলাম, এটা আসলে সঠিক মনে হয় না, কিন্তু সঠিক বললেও কিন্তু একবারে ভুল না। আবার আমি বই কিনবো এই জন্য মার্কেটে গিয়েছিলাম, এটা কিন্তু একবারে সঠিক, তাই না? আচ্ছা, এবার দেখো যদি আমরা সেন্টেন্সটা মেক করি তাহলে কি করতে হবে? আমার বই কিনছিলাম, তাই না? সো দ্যাট লাগাইতে হবে শুধু মাঝখানে, তাই না? সো দ্যাট তো মাঝখানে ছাড়া কোথাও বসবে না। আচ্ছা আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা সঠিক। যারা 2 নম্বর দিছো তারা সবাই সঠিক লিখছো, আমি বুঝতে পারছো আসলে ব্যাপারটা। তাহলে দেখো এটা আই কেম টু মার্কেট so that I could buy some books. Seriously could buy some books. এটার অর্থটা দ্বারা কি বলতো? আই কেম টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম সো দ্যাট, যাতে আই কুড বাই সাম বুকস, যাতে আমি কিছু বই কিনতে পারি, তাই না? আচ্ছা, বুঝছো নাকি? তার মানে কি, যাতে আমি বই কিনতে পারি, বই কেনার জন্য আর কি আমি মার্কেটে গিয়েছি, তাই না? 2 নাম্বারটা সঠিক, বুঝছো কি না? আচ্ছা, এবার দেখো তাহলে এটা কি আমরা কি করব? কম্পাউন্ড করবো। তাহলে কি ওয়েন টু ডট 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 সো লাগবে, তাই না? তাহলে কী করতে হবে? ওয়েন টু নিজেই কিন্তু একটা বার, তাই না? এই কেম টু জায়গায় কী হবে তাহলে? ওয়েন টু। তাহলে কি আই ওয়েন টু, আমি সরি 1 2, ওয়েন টু লিখছি, 1 2 হবে, WANT 1 2, আই 1 2 1 2। এখন আমি কি চাই বলো তো? আমি মার্কেটে যাইতে চাই না আমি বই কিনতে চাই? আমি অবশ্যই বই কিনতে চাই। তাহলে আই ওয়ান্ট টু বাই সাম বুকস, বাই সাম বুকস, সো আই কেম টু মার্কেট। আই ওয়ান্ট টু বাই সাম বুকস, সো আই কেম টু মার্কেট, বুঝছো কিনা? 1 2 হবে, 1 2 1 2 আর সো, ঠিক আছে? আচ্ছা, খুব সহজ বিষয়। এবার দেখো একটা মজার বিষয় দেখো এবার, তাইলে সহজ বিষয়গুলো গেল। বাই, এই শারমিন আক্তার, বাই লেখছো কি? বাই মানে বিদায়, ঠিক আছে? BUY, বাই মানে হচ্ছে ক্রয় করা, আর BYE বাই মানে কি? বিদায়। তুমি কি ক্লাস থেকে এখন লিভ নিবা যে তুমি বাই লেখছো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ভুল লেখছো, ঠিক আছে? এবার দেখো সিম্পল সেন্টেন্সে যদি কি থাকে, বিকজ, BCAUS, বিকজ অফ থাকে, অন অ্যাকাউন্ট অফ থাকে, কিংবা উইং টু থাকে, না উইং টু থাকে, ডিউ টু থাকে। তাহলে কি হবে জানো? কমপ্লেক্সে ওই আগের মতোই, সিন্স এস আর বিকজ, না সিন্স এস বিকজ হবে, তাই না? আর কম্পাউন্ডে কী হবে? একবার সহজ, আগের মতোই, তাই না? কম্পাউন্ডে কী হবে বলো তো? অ্যান্ড হবে, ওটাই সো হয়েছিল, এটাই হবে অ্যান্ড, শুধুমাত্র অ্যান্ড হবে, আর কিছুই হবে না। এবার দেখো তাহলে আমাদের কি করতে হবে? যদি কি থাকে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, ডিউ টু, ইতে থাকে সিন্স এস বিকজ হবে, তাই না? আচ্ছা, আর কম্পাউন্ডে কী হবে? অ্যান্ড হবে, এটুকু মাথায় রাখো। তারপর কেমনে হয়? একদিনই তো ভাই, যদি একদিনই যদি কেউ বিদ্যাসাগর হইতে পারতো তাহলে বারবার পড়ার দরকার নাই। এখন তোমরা একটু বুঝবা, কিন্তু এগুলো যদি বাসায় চেষ্টা করো, বাসায় একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব ভালোভাবেই বুঝবা। হ্যাঁ, আচ্ছা, এখন শুধু দেখে রাখো যে কীভাবে কী হয়, কেন হয়। হ্যাঁ, আচ্ছা, এটা সেন্টেন্স যদি লিখি, দেখা যায় তো সব? হ্যাঁ, ঠিক আছে, দেখা যায়। হি কুডেন্ট কেম because of his laziness, LAZINESS, ঠিক আছে না? তিনি আসেননি, কেন আসেননি? তার অলসতার কারণে, তাই তো? যথেষ্ট অলস, অনেকে লাইভ ক্লাসে আসে না, তাই না? আবার অনেকে অন্য কারণেও আসতে নাও পারে। হি কুডেন্ট কেম বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার কারণে তিনি আসেননি। এখন দেখো
এই বিকজ অফ থাকলে কি হবে, সিন্স বিকজ হবে, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে দুইটা সেন্টেন্স বানাও তো আগে। তিনি অলস, তিনি আসেন নাই, দুইটা বাক্য হয়, হয় না? হি কুডেন্ট কেম বিকজ অফ হিজ লেজিনেস, সরি। তাহলে কি বানানো যায়, যে তিনি আসেন নাই এবং তিনি কি অলস, দুইটা বাক্য বানানো যায় না? আচ্ছা, দুইটা বাক্য বানাইলে সরি দুইটা ক্লোজ বানানো যায়। হ্যাঁ, তো প্রথমবার বানাবো কি, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল, তাই না? আচ্ছা, সিন্স বিকজ দিলে আমরা দেখবো প্রিন্সিপাল কেমনে হয়। দেখো, হি কুড নট কাম, তিনি আসে নাই, তাই না? বা কুডেন্ট কেম, তিনি আসেননি, কেন? বিকজ হি ইজ লেজি, তাই না? এই দেখো, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। কেন আসেননি? আচ্ছা সরি, এই প্রিন্সিপাল ক্লোজ, এই হি ইজ লেজি, তিনি অলস, প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, আর হি কুডেন্ট কেম, তিনি আসেননি, কেন আসেননি? দেখো, এটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করে না। হি কুডেন্ট কেম, তিনি আসতে পারতো না, মানে কুডেন্ট কেম অর্থ আসতে পারতো না, এরকম আর কি। ঠিক আছে, তিনি আসতে পারতো না, কেন আসতে পারতো না? হি কুডেন্ট কেম বিকজ হি ওয়াজ লেজি। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী হবে? হি ওয়াজ লেজি হবে, কারণ কুডেন্ট দিস, তাই না? নাকি? থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ। হি ওয়াজ লেজি, দেখো এখানে কুডেন্ট আছে, তাই না? কুডেন্ট দিলে আবার কাম হবে না? অবশ্যই কুডেন্ট দিলে কাম হবে, ঠিক আছে? আচ্ছা, হি কুডেন্ট কাম বিকজ অফ হিজ লেজিনেস, তাহলে কি হবে? হি কুডেন্ট কাম বিকজ হি ওয়াজ লেজি, কারণ সেন্টেন্সে কি হবে? কুডেন্ট কেম না, কুডেন্ট কাম হবে। ভাইয়া ওয়াজ হবে না? হ্যাঁ অবশ্যই হবে, হবে, বুঝছো? আচ্ছা, এবার দেখো, তাহলে যদি বুঝে থাকো, তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো, আমার ভুল ধরতেছো। থ্যাংক ইউ, তার মানে তোমরা বুঝতেছো। আই এম ভেরি গ্লাড। আচ্ছা, এবার দেখো, এখন দুইটা সেন্টেন্স বানাও, তিনি লেজি এবং তিনি আসেননি, তাই না? কি হবে? হি ওয়াজ লেজি অ্যান্ড হি কুডেন্ট কাম, বুঝছো? লেজিনেস মেবি অভ্যাস বুঝাইছে, তাই প্রেজেন্ট টেন্স হয়েছে আর ইজ হয়েছে। না ভাইয়া, এখানে তোমার ইসের উপর, হ্যাঁ অবশ্যই তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু এখানে তোমার সেন্টেন্সের পূর্বের অন্য একটা মানে ভার্বের উপর তোমার ডিফাইন করতে হবে, ঠিক আছে? এখানে যেহেতু একটা ভার্বই আছে, কোন ভার্বটা আছে বলো তো? এই যে কুডেন্ট কাম, এটাই কিন্তু আমাদের সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের ভার্ব, তাই না? এখানে কিন্তু অন্য কোনো ভার্ব না। হিজ লেজিনেস, এটা কিন্তু একটা নাউন, তাই না? এটা কিন্তু অবশ্যই নাউন, মাথায় রাখবা। তাহলে একটাই যখন ভার্ব আছে সেটা পাস্ট ফর্মে আছে, অবশ্যই বাকিগুলো পাস্ট ফর্ম হবে, তাই না? আচ্ছা, এবার দেখো, তাহলে আরেকটা মজার জিনিস দেখো, এইটা সিম্পলে যদি কী থাকে বলো তো ভাইয়া? অ্যাডজেক্টিভ যদি থাকে, না অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কমপ্লেক্সে কী হবে বলো তো? হু, রিলেটিভ প্রোনাউন, হুম, হুইজ ইত্যাদি হবে, ঠিক আছে? আর কম্পাউন্ডে কী হবে? কম্পাউন্ডে কী হবে? শুধুমাত্র এন্ড হবে। দেখো কেমনে, কত সহজ, দুইটা বাক্য বসাইতে হইলে। এখন দেখো কী থাকতো যদি অ্যাডজেক্টিভ থাকে, তাই না? আচ্ছা দেখো, ওই যে লিখছিলাম আই স এ ফ্লাইং বার্ড, যদি লিখি, হ্যাঁ, আই স এ ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি দেখছি, তাই না? একটা পাখি উড়তেছে, ওইটা দেখছি। তাহলে এখন কি করা যায় বলো তো ভাইয়া? ভাই এই টার্মের আরেকটা এক্সাম্পল দিবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই দেবো, একটু ওয়েট, যেটা করাই দিয়েছি সেটা করাই না, হয়তো সব ঘুরে ফিরে দেবে। আচ্ছা দেখো, আচ্ছা, আই স এ ফ্লাইং বার্ড, এটা আমরা দেখি এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আই স এ ফ্লাইং বার্ড, এটা হবে কি? দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে দেখো, এটা কি হু হুম হুইন হুইচ এগুলো হবে, তাই না? তাহলে কি হবে?
আইসে হয় ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখছি। এটা দুইটা বাক্য কীভাবে বানাতে আগে বাংলায় চিন্তা করবা, দুইটা কীভাবে বাক্য বানানো যায়। যে আমি একটা পাখি দেখছি যেটা উড়তেছে, দ্যাটস ইট, শেষ। আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, শেষ। তুমি এটা এভাবেও লিখতে পারো কম্পাউন্ডে, আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। দেখো কত সহজ। হ্যাঁ এই তো শারমিন আক্তার তো খুব ভালোই বুঝতেছো। আচ্ছা এরপর দেখো আরেকটা দেখো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে তোমাদের। কিন্তু এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কিন্তু অনেকগুলো রুল না, মনে হয় যে কয়েকটা 7-8টা রুল লিখছি আর একটা রুল লিখবো, তাহলে মোটামুটি তোমাদের সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, রুলগুলো একটু ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো, যদি সিম্পলে কী থাকে, সিম্পলে কী থাকে, বিসাইডস অথবা বোথ থাকে। বিসাইডস অথবা বোথ থাকে, তাহলে কমপ্লেক্সে কী হবে বলো তো? নট অনলি বাট অলসো নাকি? হ্যাঁ, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ও এটা তো কম্পাউন্ডে, নট অনলি বাট অলসো, কি মাথায় কাজ করে। কী হবে তাহলে? হোয়াইল হবে। হ্যাঁ, আর কম্পাউন্ডে কী হবে? নট অনলি বাট অলসো, ঠিক আছে? নট অনলি বাট অলসো, ঠিক আছে? বিসাইডস অথবা বোথ থাকে। Besides being a good student, he is a good player. Besides being a good student, he is a good player. লেখা দেখা যায়? হ্যাঁ দেখা যায়, ঠিক আছে কি? আচ্ছা বুঝেছি কি, সে ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো খেলোয়াড়, তাই না? হি ইজ এ গুড প্লেয়ার, এটা কিন্তু একটা সেন্টেন্স। কিন্তু সে ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি, বিসাইড বিইং এ গুড স্টুডেন্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, আছে? নাই। তার মানে কি? এটা সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, ইজ, শেষ। আচ্ছা তাহলে কমপ্লেক্স করে কি হোয়াইল দেবে, তাই না? হোয়াইল, আচ্ছা দাও হোয়াইল। তারপর কি সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তার মানে কি একটা ক্লোজ লাগবে, তাই না? এটা প্রিন্সিপাল ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগবে। হোয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট। দেখো কত সহজ, তুমি ভাই শুধুমাত্র একটা ক্লোজ তৈরি করবা, হি ইজ এ গুড প্লেয়ার, তাই না? আচ্ছা এরপর দেখো, যদি আমরা কম্পাউন্ড করি যে নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, শেষ। এই দেখো শেষ। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, না, বাট অলসো এ গুড প্লেয়ার। এখানে যতগুলো রুল লিখছি ভাই, মোটামুটি যদি এইগুলো তুমি পারো, তার মানে তোমার মনে হয় শেষ হয়ে যাবে। আরে তোমাদের নিয়ে তো বিপদে আছি। হু, হুইচ, হুম, টু, মে বি কম্পাউন্ড সেন্টেন্সে হয়, কম্পাউন্ডে হয়, কমপ্লেক্সেও হয়, বুঝছো? এগুলো যদি রিলেটিভ প্রোনাউন প্রকাশ করে, আবারও বলছি, যদি রিলেটিভ প্রোনাউন প্রকাশ করে তখন তার সেটা কমপ্লেক্সে হয়, আর যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে তখন সেটা কম্পাউন্ডে হয়, বুঝছো? যদি না বোঝো গুগল করবা, বই আছে বই দেখবা। আশা করি আমার পড়াশোনা আজকের বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে লাইভ এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবা, বাসায় পড়াশোনা করবা। ধন্যবাদ সবাইকে।